মহাত্মা গান্ধী না নাথুরাম গডসে, এই প্রশ্নের জবাব আপনি পেলেন? মাথার মধ্যে না থেকে গান্ধীজি কোথায় যাবেন? আপনি কখনো ভেবেছিলেন আপনি রাজনীতিতে আসবেন? রাজনীতি আসার কথা অনেক ছোটবেলায় ভেবেছিলাম, তখন নিজেকে লেনিন ভাবতাম। বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। আপনি যখন এসএসসির আইনজীবী ছিলেন তখন কি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছিল? আপনি কোনো না কোনো একদিন যদি বিজেপির কবির সুমন হয়ে যান, যদি আপনাকে কোনোদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরা হয়? আমি তো কালকা যোগী, এখনো রাজনীতিটাই ভালো করেছি। নমস্কার, আনন্দবাজার অনলাইনে দিল্লি বাড়ির লড়াই মুখোমুখি এই পর্বে আমাদের যিনি অতিথি তার সম্পর্কে অধিক বক্তব্য পেশ করাটাই নিষ্প্রয়োজন। আজকে আমাদের অতিথি প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্যার নমস্কার। নমস্কার। আমি আপনাকে স্যার বলি? স্যারই বলতাম। স্যার বলবেন না, স্যারের জীবন চলে গেছে। না অভিজিৎ দা বলাই ভাবছে ভালো। আপনার জীবনটা তো একদম পাল্টে গিয়েছে, মানে এখন আর কালো কোটের জীবন নেই, অ্যাকচুয়ালি স্যারেরও জীবন নেই। না, এটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। হ্যাঁ, আপনি ভাবতে পারবেন আমি যখন রাজনীতিতে জয়েন করছি তখন সবাই বলছে এখানে কেউ যায়, ওখানে কেউ পারে না, অমুক তমুক। তো আমি একটু ভয় ভয় ছিলাম, কিন্তু এখন দেখছি যে এটা একেবারে দারুণ জায়গা। আচ্ছা। হ্যাঁ, এবং মানুষের কাছাকাছি যাওয়া, এই যে মানে আমি না সত্যিকারের আমি মানুষের জীবনটা দেখতে চেয়েছিলাম। যেমনভাবে ধরুন সাহিত্যিকরা দেখেছেন, তারাশঙ্কর দেখেছেন, সমরেশ বসু দেখেছেন, সুনীল গাঙ্গুলি দেখেছেন। আমার তো লেখার ক্ষমতা কিছু নেই, আমি দেখে। কিন্তু আপনি পড়েন প্রচুর। হ্যাঁ, পড়ি প্রচুর, এটা দেখতে চেয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি। আপনি কখনো ভেবেছিলেন আপনি রাজনীতিতে আসবেন, বা সংসদীয় রাজনীতি যেটাকে বলে? রাজনীতি তো সমাজে আছে, আমাদের প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যেই রাজনীতি আছে। মানে পরিবারেও রাজনীতি হয়, যখন মা চাকুরে ছেলের পাতে মাছের মুড়োটা দেন, সেটাও তো এক ধরনের রাজনীতি। কিন্তু এই যে ভোটের রাজনীতি, সংসদীয় রাজনীতি, আপনি কখনো ভেবেছিলেন? হ্যাঁ, রাজনীতি আসার কথা অনেক ছোটবেলায় ভেবেছিলাম, তখন নিজেকে লেনিন ভাবতাম। তাই? হ্যাঁ, আচ্ছা, লেনিন ভাবতাম। বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। হ্যাঁ, সেই লেনিন ওই বেরে ক্যাপ পরে ওই ছবিটা যাচ্ছেন, ওই বিজটা টপকাচ্ছেন, যে সোভিয়েত এটা শুরু হচ্ছে, ভাবতাম। তারপর এক সময় চে গুয়েভারার স্বপ্ন চলেছিল। কেন জানি না আমার মনে কখনো গান্ধী আসেননি, জানেন তো? আচ্ছা, গান্ধী আসেননি। তো যাই হোক, আমি বামপন্থী বাড়ির ছেলে, আমার মানে গোষ্ঠী শুদ্ধ সবাই সিপিএম। আমি কখনো রাজনীতি মানে কোনো বামপন্থী দল করিনি, ছবি টবিগুলো দেখে ভাবতাম এই পর্যন্ত। সেটা কি একটা রোমান্স? রোমান্সই বলতে পারেন। আচ্ছা, কিন্তু আপনাকে বিজেপির হয়ে ভোট লড়ার প্রস্তাব কে দিলেন, নাকি আপনি প্রস্তাব দিলেন আপনি ভোটে দাঁড়াতে চান? এটা প্রস্তাবের মতো করে হয়নি কিছু। এটা আমি ওই যখন এরা আমাকে তৃণমূল প্রায় খুব কটু কথা বলছে, তারপরে বলছে রাজনীতির ময়দানে চলে আসুন, তখন একটা সময় পর যখন আমার ডিটারমিনেশনটা চেঞ্জ হয়ে গেল, আমি তখন লেবার ডিটারমিনেশন নিচ্ছি, লেবার লজ। এই নিতে নিতে আমি ভাবতে শুরু করলাম যে রাজনীতিতে গেলে সত্যি কেমন হয়। তখন আমি যখন আমার দু একজন সহ জজের সঙ্গে কথা বললাম, তারা বললেন যে তোমায় যদি এই সিদ্ধান্ত নিতে হয় তাহলে ইমিডিয়েটলি ছুটিতে চলে যেতে হবে। আচ্ছা, আর তুমি মামলা শুনতেই পারবে না, তুমি মামলা শোনার যোগ্যতা হারালে, এই যেই তুমি ভাবলে। তো আমি ছুটি নিয়ে নিলাম, ছুটি নিয়ে কথা ভাবছি কি করা যায় না করা যায়। তো এর মধ্যে একটা জায়গা থেকে সিপিআইএমের হয়ে দাঁড়ানোর জন্য আমার কাছে একটা প্রস্তাব এলো যাদবপুরে। তো ওনারা অনেকেই আমাকে সেই, মানে এখন যেখানে সৃজন ভট্টাচার্য লড়ছেন। হ্যাঁ, সৃজন খুব ভালো ছেলে। তো আমি দাঁড়ালাম না, কারণ সিপিআইএমের সঙ্গে আমার মিলবে না। তো তারপরে ভাবছিলাম এইবার আমার দু একজন বন্ধু আছেন যারা বিভিন্ন মিডিয়াতে বা উপস্থাপনা করেন, তাদের সঙ্গে দিনে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, আমার বাড়িতেই সল্ট লেকে। গল্প করতে করতে তিনি বললেন যে তুমি তাহলে একটা কাজ করো, যদি রাজনীতি করতেই চাও বিজেপিকে দেখো না, তৃণমূলে তো যেতে পারবে না। তাহলে হ্যাঁ, বিজেপিতে কিন্তু অনেক বড় খবর হতো, বিরাট খবর হতো। এবং আমাকে সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার মানুষ মাটির ভেতর কবর খুঁড়ে মাটির ভেতর ঢুকিয়ে দিত। ঠিক আছে, তো বললাম ঠিক আছে তাহলে হতে পারে বলে, তখনই ওখান থেকে একটা কেউ ফোন করলেন
বিজেপির কাউকে। তিনি বললেন হ্যাঁ তাহলে ওনাকে কথা বলতে বলুন, আমিও কথা আচ্ছা, বললাম। ওই জমায়েতটা থেকে, ওই আড্ডা থেকে, ওই বৈঠকি মেজাজ থেকে একজনকেও বিজেপির কাউকে একটা ফোন করলেন? হ্যাঁ তিনি পরিচিত, পূর্ব পরিচিত। তিনি যদিও বিজেপি করেন না। তো এই হতে যোগাযোগ তো একটা থাকে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ। হ্যাঁ মানে এটা একদম সাইমালটেনিয়াসলি হয়েছে, আর খুব তাড়াতাড়ি এটা হয়েছে। আচ্ছা, কিন্তু আপনার মধ্যে কোনো দ্বিধা ছিল না বিজেপিতে যোগ দেওয়া নিয়ে? আমার মনে কোনো দ্বিধা ছিল না এই কারণে যে আমি বিজেপিতে যোগ দেওয়া যায় কিনা সেটাও, সিপিএমে যোগ দেওয়া যায় কিনা এটা যেমন ভেবেছিলাম, কংগ্রেসে যোগ দেওয়া যায় কিনা যেমন ভেবেছিলাম, বিজেপিতে যোগ দেওয়া যায় কিনা সেটাও ভেবেছিলাম। তো ভাবতে গিয়ে আমি দেখেছিলাম যে ভারতবর্ষের বৃহত্তম পার্টি, শুধু ভারতবর্ষের না, তো পৃথিবীর বৃহত্তম পার্টি। নরেন্দ্র মোদীর একটা আয়রন ম্যান টাইপের একটা ইমেজ আছে, ঠিক আছে, যেটা বল্লভভাই স্ট্রং প্রাইম মিনিস্টার। এবং আমরা যখন ছোটবেলায় পড়েছি, ইন্টারন্যাশনাল রিলেশন পড়েছি, তখন এই যে স্টেট পাওয়ার বলতে কি বোঝায় সেখানে একটা ফ্যাক্টর ছিল স্ট্রং লিডারশিপ। সেই স্ট্রং লিডারশিপ অনেক দিন বাদে আমরা পেলাম। তো সেই নরেন্দ্র মোদীকে আমার সেদিক দিয়ে ভালো লাগে, অমিত শাহকেও ভালো লাগে। তার মধ্যে একটা ওই মানে রেজলিউট চিন বলি না একটা কথা, কঠিন, সেই কাঠিন্যটা আমার ভালো লাগে, ইস্পাতের মতো। কারণ আমি বরাবর মনে করে এসেছি, এর আগেও একটা ইন্টারভিউতে আপনাদেরই হাউসের অন্য একটা চ্যানেলে বলেছিলাম যে ভারতবর্ষের মানুষকে অনেক অত্যাচার করা হয়েছে, কিন্তু ভারতবর্ষের মানুষকে কখনো শাসন করা হয়নি, কখনো শাসিত হয়নি। তো তারা সবকিছু শোষিত হয়েছে, শাসিত হয়নি। শোষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, শাসিত সেইভাবে হয়নি। শাসনটা খুব দরকার, নাহলে আমরা শাসনটা হচ্ছে অনুশাসন। আমরা ভীষণ ইনডিসিপ্লিন, আমি ব্যক্তিগত জীবনেও অনেকটা। তবে এই যেভাবে আমরা মানে ছড়িয়ে ছিটিয়ে বেড়াই না, মানুষজন যেভাবে ছড়িয়ে ছিটিয়ে বেড়ান, ভীষণ ইনডিসিপ্লিনের লক্ষণ। ওই দিন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি বিজেপিতে যোগ দেবেন? হ্যাঁ, এবং তারপর আর কোর্টে আমি অ্যাডজুডিকেশন করতে বসলাম না, সেটা বোধহয় বুধ বৃহস্পতিবার করে হবে। শনি রবি জুড়ে তো 5+2+2 9 দিন হলো আমি বসলাম না কোর্টে। 10 যেতে গেলাম, গিয়ে বললাম যে আমি সব মামলা আজকে ছেড়ে দিচ্ছি, বলে সব মামলা ছেড়ে দিলাম যেগুলো আমার হাতে ছিল, ছেড়ে দিয়ে তারপরের দিন আমি চিফ জাস্টিসকে জানিয়েও দিলাম যে আমি রিজাইন করছি কালকে। তো পরের দিন সকালবেলা 4 noon মানে সকালবেলায় আমি রিজাইন করেছি। আপনি খুব স্পষ্টবাদী। হ্যাঁ, স্পষ্টবাদীদের অনেকেই ক্রুদ্ধ মনে করেন। হ্যাঁ, আপনার মধ্যে একটা ক্রোধ আছে, আপনি আমায় আগে বলেছেন এটা ব্রহ্মতেজ, একটা ক্রোধ আছে, ব্রাহ্মণের তেজ। খুব তাড়াতাড়ি চড়েন, আবার খুব তাড়াতাড়ি শান্তও হয়ে যায়, যেমন চড়ে তেমনই পড়ে। রাজনীতিতে থাকতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। আপনার কোথাও মনে হয় সেইখানে আপনার স্পষ্টবাদিতা ধাক্কা খেতে পারে? রাজনীতিতে একটা কৌশল। স্পষ্টবাদী ধাক্কা খাবে না। আমি যদি রাজনীতিতে কেরিয়ার তৈরি করবো বলে আসিনি, কেন এসেছি সেটা একটু পরে বলছি, নিশ্চয়ই আপনি সে প্রশ্ন করবেন। নিশ্চয়ই। তো আমি দেখুন, রাজনীতি থেকে কিছু প্রত্যাশা করি না, সুতরাং ধাক্কা খেলে আমি খাবো। রাজনীতির যে যদি কোনো উচ্চাসা থাকে সেটা ধাক্কা খাবে না, আমার কোনো উচ্চাসা নেই, তো সেটা ধাক্কা খেতে পারে। আমি স্পষ্টবাদী। তখন কি আপনি ছেড়ে দেবেন রাজনীতি? যদি আপনি, আমি বলতে চাইছি, যদি আপনার স্বপ্নভঙ্গ হয়, যেটা ভেবে আপনি রাজনীতিতে এসেছেন সেটা যদি না হয়। স্বপ্নভঙ্গ হলে কোন মানুষটা সে ভগ্ন স্বপ্ন নিয়ে কোনো জায়গায় থেকে যাবেন? তিনি তো ছেড়েই দেবেন। ছেড়ে দেবো, সাইডলাইনের বাইরে চলে যাবো। তখন কি করবেন? বইটাই পড়বো নিশ্চয়ই, তবে রাস্তায় থাকবো। আমাকে অদিত চৌধুরী বলেছেন, পথে থাকবো। অদিত চৌধুরী বলেছেন যে উনি যদি বহরমপুরে হেরে যান তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। আমি জিজ্ঞেস করলাম তাহলে তুমি কি করবে? বলে বাদাম বেচবো। থ্যাংক গড আপনি অন্তত বাদাম বিক্রি করার কথা বলছেন না। আমার যে জীবন মানে সেই যে জীবন শালিকের, ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না দেখা, আমার সঙ্গে রাজনীতি দেখা হয়ে গেছে। তো আমি রাজনীতি, দলীয় রাজনীতি যদি আমাকে ছেড়ে দিতেই হয় তাহলে রাজনীতি। আশঙ্কা তো আছে স্যার যে এরকম হতে পারে। আশঙ্কা কি? হ্যাঁ আছে তো, 100 আছে। আশঙ্কা কেন? যে কোনো সময় হতে পারে। আর আমার মতো একটা, আমি নিজেকে মাথা গরম লোক বলে দাবি করি, যদিও অনেকে বলে না ততটা মাথা গরম তুমি নও, তো আমি তো সেখানে যে কোনো সময় হতে পারে। তবে হ্যাঁ, একটা উদ্দেশ্য নিয়ে বিজেপিতে আমি এসেছি, সেটা হচ্ছে যে বিজেপি তার যে পোল প্ল্যাঙ্ক, অর্থাৎ আমরা এটাকে সংকল্পপত্র বলছি এবারে, তাতে এত চমৎকার সব প্রতিশ্রুতি আছে, সেটা করতে পারলেই অনেক। জানেন তো, আমি একবার শুনেছিলাম আমার একজন খুব
শ্রদ্ধেয় অ্যাটর্নি ছিলেন, তার নাম সলিল গাঙ্গুলি, তিনি বলেছিলেন তার চেম্বারে বসে যে হরেকৃষ্ণ কুমার আমার এখানে বসে বলেছিল যে সলিলবাবু, যদি আমি ল্যান্ড সিলিংটা ইম্পোজ করতে পারি পশ্চিমবঙ্গে, তাহলেই আমি জানবো আমার জীবনে অনেক কিছু করে গেলাম, আর বেশি কিছু এর সম্ভব নয় বেশি। কিন্তু সিপিএম তো ভূমি সংস্কার না, করেছে। সিপিএম করেছে তো, ভূমি সংস্কার করেছে, সে ভূমি সংস্কার জলে গেছে। স্যার, আমার এই প্রসঙ্গেই মনে হচ্ছিল যে যেটা আপনি বলছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে স্বপ্নভঙ্গ বা অনেক কিছু মানিয়ে নিতে হয়, একটার পর একটা সন্দেশখালির ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে সে ভিডিওর সত্যতা অসত্যতা সেটা ফরেন্সিক যাচাই করবে, কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে একের পর এক নির্যাতিতা মহিলা, তাঁরা বলছেন যে তাদেরকে দিয়ে জোর করে লেখানো হয়েছে, তাদেরকে দিয়ে সাদা কাগজে সই করানো হয়েছে। বসিরহাটের যিনি বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাঁর একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে উনি বলছেন যে যারা রাইসিনা হিলে গিয়েছিল, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে, তাদের পরিচয় নিয়ে আমার সংশয় আছে। এটা কি করে মোকাবিলা করবেন প্রচারে? কারণ সন্দেশখালিতে একটা বড় ন্যারেটিভ বিজেপির প্রচারে, এটা আপনি কি করে মোকাবিলা করবেন বা এটার সঙ্গে মানিয়ে নেবেন কি? না, মানিয়ে নেওয়ার প্রশ্ন নয়। সন্দেশখালি শুধু বিজেপির ন্যারেটিভ নয়, সন্দেশখালি সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। এবং আমি তৃণমূল কংগ্রেসের অসততা নিয়ে নিঃসন্দেহ। এই ঘটনা প্রবাহ, শুধু ঘটনা কেন, আমি যখন বিচারপতি হিসেবে মামলা শুনতে বসেছি, একের পর এক বিভিন্ন মামলায় যেভাবে এই তৃণমূল কংগ্রেসের এবং তার সরকারের দৌরাত্ম্য আমার নজরে এসছে, সে অকল্পনীয়। সুতরাং তারা যে এই ভিডিও ম্যানুফ্যাকচার করেছে, এটা যে একটা ডক্টরড ভিডিও, এর সম্বন্ধে আমি নিঃসন্দেহ। আমি আপাতত ভিডিও সত্যতা প্রমাণ হোক, যখন প্রমাণ হবে তখন আমি আমার বলবো যে হ্যাঁ ঠিক আছে, আমি ভুল ভেবেছিলাম। কিন্তু এখন আমি যা দেখছি তাতে কিন্তু আমি একেবারেই কনভিন্সড নই, বরং উল্টো। এই যে পাল্টা ন্যারেটিভ একটা শাসক তৃণমূল তৈরির চেষ্টা করছে এই ভিডিওগুলোকে ভিত্তি করে, এইটা কিভাবে মোকাবিলা করবেন রাজনীতিক অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আমি তো এর মধ্যেই আমি বিভিন্ন জনসভায়, আজকে সকালেও দুটো জনসভা ছিল, সেখানেও বলেছি যে এই যে পাল্টা ভিডিও দেখানো হচ্ছে, এটা আমার মতে এবং আমি মনে করি, এবং একই কথা বলেছি যে তৃণমূলকে আমি যতটুকু দেখেছি তাতে এটা ভুয়ো ভিডিও না হয়ে যায় না। তারপরেও একটা কথা বলেছি যে আগে আপনি আপনারা এটা দেখুন। এবং গতকাল আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম হলদিয়াতে, সেখানে তো আমার নামে এবং কাঁথির যিনি প্রার্থী তার নামে একটা ভুয়ো ভিডিও চড়ানোর একটা কথা শুনেছি। আমি বলেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সম্বন্ধে, আমার সম্বন্ধে বা কাঁথির এদের সম্বন্ধে, আপনারা শুনুন, শোনার পরে প্রশ্নটা আমাকে করবেন, উত্তর আমি দেবো। আমি আপনাকে বুঝিয়ে দেবো কেন এটা ভুয়ো এবং কেন এটা ভুয়ো বলে আমি বলছি। মানে সেই কনভিকশনটা আপনার মধ্যে আছে। আপনি শুনুন, একটা কথা আমি আপনাকে বলি, হয়তো খুব বিতর্কিত হবে। না, বলুন না। মমতা ব্যানার্জি তো কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নন। তো মমতা ব্যানার্জি আবার মানে হঠাৎ করে একটা পেরেক টুকি দেন তা নয়, মমতা স্ক্রু টাইট করেন, ঠিক আছে? তো মমতা ব্যানার্জি একদিন কি আমার এমনি ছেড়ে রেখে দিয়েছেন? সব খোঁজ নিয়েছেন, আমি তো খবর পাচ্ছি। আমি কোথা থেকে কত টাকা বিল করতাম সেই পর্যন্ত তার পুলিশের নখদর্পণে আছে। সেখানেও তিনি একটা পয়সা খুঁজে পাননি যে আমি একটা এক্সট্রা বিল করেছিলাম আমার ওকালতি জীবনে। এখনো পর্যন্ত কিচ্ছু খুঁজে পাননি। এরপর যদি কিছু খুঁজে পান, দেখব কি খুঁজে পেয়েছেন। স্যার, বিচারপতি হিসেবে আপনি কিছু সুযোগ সুবিধা ভোগ করতেন? হ্যাঁ, করতাম। পাশাপাশি কিছু রক্ষা কবচও ভোগ করতাম, যাকে পরিভাষায় আমরা ইমিউনিটি বলি। সেগুলো এখন আর নেই। না, এখন আপনি সাধারণ স্তরে নেমে এসেছেন। একদম। সেইটা কেমন লাগে? ভালো লাগে। দেখুন, আমি তো 56 বছর বয়সে বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলাম। তার আগে ধরুন জ্ঞান হওয়ার পর থেকে, ধরুন 6 বছর বয়স থেকে বা 7 বছর বয়স থেকে 56 অবধি, এটা তোমার একেবারে সাধারণ মানুষ হিসেবেই কেটেছে। মানে এবং সেই সাধারণ আইনজীবীর পেশায় আপনি ছিলেন। আইনজীবীর পেশায় তো ছিলাম 24 বছর। তার আগে অন্যান্য আরো অনেক কাজ করেছি, করিনি হেন কাজ নেই। তো চুরি করি, হ্যাঁ, তো এরকম অনেক কাজ করেছি। তাতে তো আমি ভালোই ছিলাম। এখন হঠাৎ খারাপ হয়ে যাবো কেন? অল্প কদিনের একটা অভ্যেস, এটা বদভ্যেসই বলবো, বদভ্যেস সেটা গ্রো করেনি। কিন্তু আপনি অনেক বেশি ভালনারেবল হয়ে গেছেন রাজনৈতিক আক্রমণের সামনে। আজকাল তো রাজনৈতিক আক্রমণের কোনো আডবাঁধ নেই, ব্যক্তিগত রাজনীতির গণ্ডি ছাড়িয়ে ব্যক্তিগত পরিসরে আক্রমণ হচ্ছে। যেমন আপনার প্রতিপক্ষ আপনার পারিবারিক জীবন নিয়ে প্রশ্ন তুলছে, আপনার
বিবাহ বিচ্ছেদ, আপনার জীবনযাপন, আপনার এগুলো নিয়ে প্রশ্ন তুলছে, এগুলো নিশ্চয়ই আপনি সমর্থন করেন না স্যার। না না, সমর্থন তো করার কিন্তু প্রশ্নই নেই। রাজনীতিতে না এলে তো আপনাকেই আক্রমণের মুখে পড়তে হতো না। আমি তো জানি যে এই আক্রমণের মুখে পড়তে হবে। আমি তো জানি যে মুহূর্তে আমি রাজনীতিতে জয়েন করব বিভিন্ন রকমের আক্রমণের মুখে পড়তে হবে। আপনি তার জন্য নিজের বর্ম শিরস্ত্রাণ সব কিচ্ছু নেই, কিচ্ছু বর্মশিরস্থান কিচ্ছু নেই, ঠিক আছে। হুম তারাও যতক্ষণ মৌখিকভাবে চালাচ্ছেন আমিও মৌখিকভাবে চালাবো, দেখব হুম তারা তাদেরকে, এবং আশা করি আমি তাদেরকে ধরাশায়ী করতে পারবো, শুধু প্রতিহত নয়, ধরাশায়ী করতে পারবো। হুম আর যদি তারা শারীরিক আক্রমণে আসেন তাতেও আমি রেডি। হাতা গুটিয়ে নেমে পড়বেন? অবশ্যই, অবশ্যই। আমি তো কালকেই অপেক্ষা করছিলাম এখানে, যে একদল ছেলে বলেছিল যে আমার বাড়িতে বিক্ষোভ দেখাতে আসবে। আচ্ছা, আমার ওয়াইজ প্লাস ক্যাটেগরি নিরাপত্তা আছে, কিন্তু তার বাইরেও আমি ভেবে রেখেছিলাম যে আমি তাদের কাছে যাব, গিয়ে বলবো আমাকে অ্যাডমিট কার্ডগুলো দাও তো দেখি, তোমরা কি ধরনের পরীক্ষার্থী আমি একটু দেখতে চাই। তখন তারা আক্রমণ করবে, আক্রমণ করলে আমার তো রাইট টু প্রাইভেট ডিফেন্স আছেই, হ্যাঁ আমাকেও করতে হবে। কি করা যাবে? এটা অসাধারণ বলেছেন। কিন্তু আপনি এই যে ব্যক্তি আক্রমণ বা এই ধরনের কুকথা, এগুলো তো আমি নিশ্চিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি জীবনানন্দ দাশ পড়েন, তিনি সমর্থন করতে পারেন না। সমর্থন তো করি না, হ্যাঁ, সমর্থন করি না। কিন্তু আপনি কি এই যুক্তি দেন যে যেহেতু অন্যরা বলছে তাই জন্য আমাকেও বলতে হবে? কখনো কখনো এসে যায়, কারণ কেউ যদি বলেন যে এখানে একটি পাঁঠা পাঠানো হয়েছে, আপনারা তাকে, মানে বিরোধী দলের, আপনারা তাকে বলে দিন, তাহলে সে আমাকে প্রশ্ন করতে হয় যে সম্ভবত যিনি বলছেন তার বাবা বা মা 4-5 অক্ষরে কথা বলতেন তাদের পরিবারে। 4-5 অক্ষরের শব্দ। স্যার আগে কখনো বলতে হয়নি। না, বলতে হয়নি তো। এখন আমি যখন এইভাবে আক্রান্ত হলাম তখন আমাকে বলতে হলো। বা আমি একদিন বলেছি যে এখানে ব্রাত্য বসু এসে কি ছাগলের দুধ খাইয়ে ভাঙালেন, সে কতটা কিভাবে বুঝবে আমি জানি না, কিন্তু গান্ধীজি ছাগলের দুধ খেতে খুব ভালোবাসতেন, খেতেনও, ঠিক আছে। তো সে যেভাবে নেবার নেবে, তারা ভাবতে পারে আমাদের ছাগল ছানা বললো, তা তো বলিনি। আমি গান্ধীজির সঙ্গে তুলনা করেছি, অনশনে বসেছিলেন, ছাগলের দুধ খেয়ে অনশন ভঙ্গ করেছেন। আমার আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছে আপনি যতই গান্ধীজিকে ততটা পছন্দ না করুন, কিন্তু আপনার মাথার মধ্যে কিন্তু গান্ধীজি আছে। ও বাবা, মাথার মধ্যে না থেকে গান্ধীজি কোথায় যাবেন? গান্ধীজিকে তো আমাদের ভারতবর্ষের জন্য গান্ধীজিকে আমরা মাথায় রাখবো না তা নয়, কিন্তু গান্ধীজিকে আমি সেইভাবে সমর্থন কখনো করতে পারিনি। আমি সুভাষকে অনেক বেশি সমর্থন করি। আমি আসছি স্যার সেটাতে। আরেকটা প্রশ্ন যেটা আমি খানিকটা বলতে পারেন নিজের তো বটেই, খানিকটা জনতারও প্রশ্ন। বিচারপতি হিসেবে আপনি সমাজের একটা বড় অংশের কাছে আপনি ঈশ্বরের মর্যাদা পেয়েছেন। শুধু মর্যাদা পাওয়া নয়, তারা আপনার এজলাসে এসে দিনের পর দিন বলেছে, আম জনতা, সাধারণ মানুষ। কিন্তু আপনি রাজনীতিতে সরাসরি, আমি বলতে চাইছি সংসদীয় রাজনীতিতে বা নির্বাচনী রাজনীতিতে যোগ দেওয়ায় তাদের মধ্যে একটা বড় অংশ খুব আহত হয়েছেন, এবং তারা মনে করেছেন যে দূষিত রাজনীতিকে আপনি কলুষমুক্ত করতে নেমেছিলেন, আপনি নিজে তার একটা অংশ হয়ে গেলেন। হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, আমি জানি। এটা আপনাকে কখনো ভাবায়? না, এটা আমাকে ভাবায় না। তার কারণ হচ্ছে, ভাবায় না ততটা, কারণ হচ্ছে এটা আমি শুনেছি, আমার অত্যন্ত প্রিয় মানুষ একজন অত্যন্ত সিনিয়র আইনজীবী, তিনিও এই কথা বলেছেন, আমি নামটা বলছি না আর। তো কিন্তু রাজনীতির পরিসরটা এমনই হয়ে গেছে যে আপনি দেখুন, আপনি আপনার জীবনেও আপনি ইউনিভার্সালি গুড হতে পারবেন না, ইউনিভার্সালি ব্যাড হতে পারবেন না। কিছু লোক আপনাকে ভালো বলবে, কিছু লোক খারাপ বলবে। রাজনীতিতে তো সেটা আরো বেশি, ডিগ্রিতে আরো বেশি, যে কিছু লোক ভালো বলবে, কিছু লোক খারাপ বলবে। কারণ আপনি তখন সিস্টেমের অংশ হয়ে গেলেন। সিস্টেমের মধ্যে অংশ হয়ে গেছে। সিস্টেমের অংশ তো আগেও ছিল, সব সময়ই তো সিস্টেমের অংশ। সিস্টেমের বাইরে গিয়ে কি চে গুয়েভারা হতে পেরেছি? হইনি, হতে পারিনি, ঠিক আছে। তো সেই অংশ হিসেবেই আমি এটাকে খুব একটা মানে সেরকম সিরিয়াসলি নিইনি, যাতে আমার মন খারাপ হতে পারে বা আমি ভাবতে পারি যে হ্যাঁ এরা বলছে। কেউ আমাকে বলেছিলেন ফোন করে বা হোয়াটসঅ্যাপে, বলছেন যে আপনি যদি একটা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতেন, তারা তো জানে না নির্দলদের কি হাল হয়। আমি এখন তো রাজনীতিতে নেমে দেখতে পাচ্ছি কি ভয়ঙ্কর ম্যান পাওয়ার লাগে এবং টাকা খরচ হয়। ওই যে টাকাটা বেঁধে দিয়েছে তার মধ্যে পরিকাঠামো তৈরি করতে হয়, নিজস্ব টিম তৈরি করতে হয়, এবং নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকটা পাই পয়সার হিসেব দিতে হয় এবং প্রতিটা বুথের কাছাকাছি অন্তত যেতে হয়, জনসভা করতে হয়। অসম্ভব। একজন নির্দল সে হাওয়া হয়ে যাবে এখান থেকে। নির্দলদের পক্ষে কিছু করা সম্ভবই নয়। আর নিজের দল খোলা,
তো তৃণমূল আগে তো মেরে ঠ্যাং ভেঙে ফেলে রেখে দেবে আপনাকে, তো আপনি কি করে কি করবেন? আপনার তৃণমূলের কিন্তু ভয়ানক রাগ। কার? আমার হ্যাঁ। ভীষণ রাগ। একসময় সিপিএম এর উপর এরকম রাগ হয়েছিল। তো আপনার যে তৃণমূলের ওপর এত রাগ, এগুলো কি কখনো আপনি বিচারপতি থাকাকালীন আপনার রায়ের মধ্যে প্রতিফলিত হয়েছিল? না, রায়ের মধ্যে কখনো প্রতিফলিত হয়নি। কথাবার্তা আমি কিছু সার্কাস্টিক বলতাম কখনো কখনো, রায়ের মধ্যে কখনো প্রতিফলিত হয়নি। কিন্তু আপনার কি মনে হয় না স্যার যে আপনি আপনার বিভিন্ন রায় নিয়ে তৃণমূল মূলত যে রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রশ্ন তুলেছে, আপনি রাজনীতিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হওয়ায় সেইগুলো বৈধতা পেয়ে গেল? না, আপনার না। ব্যাখ্যা কি স্যার? আমি আমার I'm ব্যাখ্যা really হচ্ছে, interested to know your আমার ব্যাখ্যা হচ্ছে, clarification. আমি একেবারে ফ্যাক্ট দিয়ে একটা ব্যাখ্যা দেবো। থিওরিটিক্যাল ব্যাখ্যা দিয়ে তো কিছু বোঝানো যাবে না। আমি যখন রায়গুলো দিয়েছি তখন সেই রায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, তারা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে, সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে, কখনো কখনো ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে গেছে, কখনো সরাসরি সুপ্রিম কোর্টে গেছে। একটা অ্যাপিলেও তারা একটা লাইনও লেখেনি যে আমি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই রায়টা দিয়েছি। যদি আমি তাই করতাম তাহলে একটা লাইনও তারা লেখেনি কেন? আমি তো অনেকদিন আগে বলেছি, তোমরা দেখাও, একটা লাইন দেখাও যে তোমরা লিখেছো। কিন্তু তখন তো আপনি বিচারপতি ছিলেন। না না, আমি যখন নেমে এসেছি, যখন বিচারপতি আচ্ছা, ছেড়ে তখন দিয়েছি, আপনি তখন বিচার প্রথম আপনি দিকেই পদত্যাগ করেছেন। প্রথম দিকেই সমালোচনা শুরু হলো তো, সমালোচনাটা। আমি তখন বললাম একটা তোমাদের মেমোরান্ডাম অফ অ্যাপিল থেকে দেখাও যে তোমরা একটা লাইন লিখেছো যে এই রায়টা পলিটিক্যালি বায়াসড। লেখুন, তোমরা অন্য অনেক ধরনের বায়াসের কথা লিখেছো, অনেক কথা লিখেছো, পলিটিক্যাল বায়াস তো লেখুনি। আজকে হঠাৎ সেটা জন্মালো থেকে আমি নেমে রাজনীতিতে এলাম বলে তো। তো এটা কোনো, এটা একদম আফটার থট, যেটা আমরা আইনের ভাষায় বলি আফটার থট অ্যান্ড বেসলেস। তো আপনি আপনি কখনো 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 এই যে তৃণমূল কংগ্রেসের উপর আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের উপর আপনার যে ক্রোধ, সেই ক্রোধটা আপনার নির্দেশ বা রায় কখনো প্রতিফলিত হয় না, এক। দুই, আপনার সম্পর্কে এই যে ধারণাটা তৈরি করা হচ্ছে বা রাজনৈতিক আক্রমণের জায়গা থেকে তৈরি করা হচ্ছে যে উনি তার মানে যে রায়গুলো দিয়েছিলেন সব বিজেপির হয়, কারণ এখন উনি বিজেপিতে। এটা আপনি বলছেন অত সরল 2+2 নয়। না, নয় তো, নয় তো। একটা রায়েও আমি পলিটিক্যাল বায়াস, আমি তখন তো পলিটিক্স করতামই না, পলিটিক্স আমি জানতাম, আমি জানতামও না। কিন্তু আপনি আপনি তো একজন প্রাজ্ঞ মানুষ, আপনি এটা নিশ্চয়ই মানবেন স্যার। প্রাজ্ঞ বলবো না, একটা অভিজ্ঞ অভিজ্ঞ স্বাভাবিক অভিজ্ঞ কিছু মানুষ অভিজ্ঞতা তো হয়েছে। নিশ্চয়ই। আপনি সমাজের সর্বস্তরে বিচারপতির আসনে বসে আপনি সমাজের সর্বস্তরের মানুষ দেখেছেন, দেখেছি। আপনার বিশাল অভিজ্ঞতা। সেই থেকে আপনি নিশ্চয়ই এটা মানবেন স্যার যে রাজনীতিতে বা সমাজে পারসেপশন বা ধারণার একটা বড় জায়গা আছে। দেখুন, এখানে আমার একটা নিজস্ব আছে। পারসেপশন আর ধারণা দুটো আলাদা জিনিস। পারসেপশন হচ্ছে হোয়াট ইউ ক্যান পারসিভ বাই ইউর সেন্সেস। সেন্স কটা? পাঁচটা: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ছোটবেলা থেকে পড়ে এসেছি। সুতরাং ওটা পারসেপশন নয়, ওটা সবই হচ্ছে ধারণা। মনের মধ্যে আমি একটা মন গড়া বিচার করে নিলাম, কি দেখে না এই এই জিনিসগুলো দেখে একটা মন গড়া বিচার করে নিলাম। বেশ ধারণা স্যার। ধারণা আপনার সম্পর্কে এই ধারণাটা তো তৈরি হয়েছে। কোন ধারণা তৈরি হয়েছে? যে আপনি যে সিদ্ধান্ত বা যে রায়গুলো দিয়েছেন সেগুলো, যেহেতু আপনি বিজেপিতে যোগ দিয়েছেন তাই জন্য আপনি ওই ধারণা থেকে এই রায়গুলো দিয়েছেন, এরকম একটা ধারণা তৈরি হয়েছে। না না, এটা যেটা রাজনীতিতে হতো না। এই ধারণা তৈরি হয়নি। আপনি যেটা বলছেন তৈরি হয়েছে, আমি পাল্টা বলছি যে এই ধারণা তৈরি হয়নি। মানুষ জানেন যে কোনটা জল কোনটা দুধ, কি ব্যাপার সেটা জানেন, মানুষ জানেন। আজকে আশ্চর্যের ব্যাপার জানেন, যাকে সে গল্প বলতে গেল না, আপনি বলুন, দীর্ঘ গল্প, আপনি বলুন। আজকে আমি একটা সভায় গেছি সকালবেলা, সেখানে গিয়ে আমি বললাম যে মমতা ব্যানার্জি এরকম একটা প্রচার করছেন যে তিনি যেন সেদিন সুপ্রিম কোর্টের মামলায় জিতেছেন। আপনারা কি মনে করেন সুপ্রিম কোর্টের মামলায় জিতেছেন? সবচেয়ে আগে এক ভদ্রমহিলা লাল পাড় সাদা শাড়ি চড়া সিঁদুর পরে বসে আছেন, তিনি প্রথমে বললেন না। আচ্ছা, মহিলা বললেন, এক ভদ্রমহিলা। হ্যাঁ, ঠিক আছে। যখন আমি জিজ্ঞেস করলাম যে লক্ষ্মীর ভান্ডার পান আপনারা, তিনি হাতও তুললেন না, বললেন না আমি লক্ষ্মীর ভান্ডার নিই না, পাই না। তাই তিনি লক্ষ্মী ভান্ডার নেন না, তিনি লক্ষ্মী ভান্ডার নেন না। তার প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান না, তারা হয়তো প্রয়োজনই নেই, প্রয়োজনই নেই। আচ্ছা, তো এইরকম মানুষ যখন এই এতটা জটিল কথা বুঝে গেছেন, কথাটা তো সরল নয়, মানুষকে বোঝাতে গেলে সেই 1 2 3 চুক্তির মতো হয়ে যাবে নিশ্চয়ই। তো এটা বুঝে গেছেন মানুষ, এবং মানুষ এটাও বুঝেছেন। এখন যত মানুষকে আমি দেখছি, যত লোক এগিয়ে আসছেন,
যে এই প্রচারটায় কেউ ভবি ভোলেনি, এই প্রচারটায় কেউ বিশ্বাসই করেনি। স্যার আমার একটা কৌতূহল আছে, আপনি একটা সময় এসএসসির আইনজীবী ছিলেন, ছিলাম একটা দীর্ঘ সময়। দীর্ঘ সময়। সেই এসএসসি সংক্রান্ত মামলা যখন আপনার এজলাসে এলো, হুম। আপনার কি সেটা রিকিউজ করা উচিত ছিল না? না, আদৌ না। কারণ যে সময় মামলা এলো, যে বিষয়ে মামলা এলো, আমি তার অনেক আগেই তো এসএসসি, আমি তো 2018 সালে এসএসসি ছেড়ে দিয়েছি। যেদিন আমি এই হয়েছি তার আগেই, তার অনেক আগেই ছেড়ে দিয়েছি। আর আপনি বিচারপতি হয়েছেন বিচার 2018 জুন মাস, মে মাসে। আর এসএসসি ছেড়েছেন মার্চ মাসে। আচ্ছা। মার্চ মাসের পরে আর মাস বা ফেব্রুয়ারি মাস থেকে আর এসএসসির হয়ে কাজ করার কোনো প্রয়োজন ছিল না, এই কারণে যে তখন একটা অ্যাডভোকেটদের বয়কট চলছিল। আচ্ছা। 2-3 মাস চলে, যে কেন জাজ অ্যাপয়েন্টেড হচ্ছে না। তার ফলে আমরা 4 জন একসঙ্গে জাজ অ্যাপয়েন্টেড হই, আমি, বিশ্বজিৎ বাসু, জয় সেনগুপ্ত এবং অমৃতা সিনহা। ঠিক আছে, এই 4 জন একসঙ্গে একই দিনে আমরা ওথ নিয়েছিলাম। আচ্ছা। তো তাহলে অনেক আগেই আমি ছেড়ে দিয়েছি। এবার যখন মামলাগুলো এলো তখন দেখলাম যে বিষয়ে মামলাগুলো এলো এই বিষয়ে আমার সঙ্গে কখনো কেউ কনসাল্ট করতো না। সিপিএমের আমলেও কেউ কখনো করতো না, আর যখন ডক্টর চিত্তরঞ্জন মণ্ডল ছিলেন তখনও কেউ করতো না, আর এখন সুবীরেশ ভট্টাচার্য ছিলেন তিনিও করতেন না। তারা যে যার মতো কাজ। সুবীরেশ বাবু তো আপনার সঙ্গে আপনার সম্পর্ক ভালো ছিল, আমি বলছি অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল। সেই কারণেই কি আপনার নীতিগত জায়গা থেকে মামলাগুলো না নেওয়া উচিত হয়নি? না না না, সুবীরেশ বাবু যে জড়িত ছিলেন আমি তো জানতামই না। ও, সুবীরেশ বাবু আমাকে, আমার সেই মেসেজটা পড়ে, উনি ওই একটা সিস্টেম আছে না যে 24 ঘন্টা পরে মেসেজটা মুছে যাবে, তাতে মেসেজটা মুছে গেছে। আমি যেদিন প্রথম এটা ধরলাম, তিনি আমাকে তখন উনি নর্থ বেঙ্গলের তখন উনি আমাকে বলছেন, স্যার আমি আপনি আমার দৃষ্টতা মার্জনা করবেন, একটা পরামর্শ দেবো। বলুন। ওই ডিসঅ্যাপিয়ারিং মেসেজটা কিন্তু আপনি রাজনীতিতে এসেছেন এখন, ওইটা আপনি মানে আপনি ডিঅ্যাক্টিভেট করুন, কারণ এরকম আমি করিনি। না, আমারটা করিনি, এরকম অনেক ওনারটাই করা ছিল। আচ্ছা আচ্ছা, আপনারটাই করবেন না। না না, এরকম অনেক মেসেজ আসবে যেগুলো প্রামাণ্য তথ্য হিসেবে পরে ব্যবহার করতে হবে স্ক্রিনশট দিয়ে। আছে আছে আছে, আপনি বলুন স্যার। তো আমাকে সুবীরেশ বাবু নর্থ বেঙ্গল থেকে লিখছেন যে অভিজিৎ বাবু, আমি কিন্তু এসবে জড়িত নেই, আপনি তো জানেন। আমি বললাম হ্যাঁ আমি জানি, এবং শুধু তাই না, আপনি একবার বলেছিলেন যে আমি পার্থ চট্টোপাধ্যায়কে আমি লিখলাম যে পার্থ চট্টোপাধ্যায়কে আপনি একবার প্রত্যাখ্যান করেছিলেন যে আপনারা সবাই বেলে আর আমি জেলে, এই ঘটনাটা ঘটবে না। আমি অবাক হয়ে গেলাম। পরে আমি আমার কোর্ট থেকেও বলেছিলাম যে সুবীরেশ ভট্টাচার্যকে আমি চিনি ব্যক্তিগতভাবে, তার পরিবার সম্বন্ধে আমি জানি, তার কোনো দরকার ছিল না কোনো টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়ার। এবং আমি আজও বলছি, সুবীরেশ ভট্টাচার্য যদি কিছু নাম টাম জানিয়ে দিয়ে বেরিয়ে আসতে চান, আমি সিবিআইকে বলবো তাকে তার বেলে যেন অপোজ না করেন। কিন্তু তিনি সেতে সাড়া দেননি, সুবীরেশ ভট্টাচার্য সাড়া দেননি। কিন্তু আপনি মনে করছেন ওটা নৈতিকভাবে আপনার মনে কোনো নীতিগতভাবে কোনো অস্পষ্ট অবস্থান নেই? যেহেতু আপনি এসএসসির মামলা শুনেছেন, কিন্তু একটা সময় আপনি তার 2 মাস আগে এসএসসি আইনজীবী জজ হিসেবে হওয়ার কাজ 2 মাস আগে, 3 মাস আগে থেকেই বন্ধ করে দিতে, মামলাই তো হচ্ছে না, কি শুনবো। আর আমি তো মামলা বেছে নিতাম না কোনটা আমি করব। তখন জাস্টিস দীপঙ্কর দত্ত ছিলেন ওদের ল ইনচার্জ, পরবর্তীকালে আমি হই, দীপঙ্কর দত্ত যখন জজ হয়ে গেলেন তখন থেকে। তো এদের এই সিস্টেম জাস্টিস দীপঙ্কর দত্তই করে দিয়ে গিয়েছিলেন যে একজন লয়ার কখনোই ঠিক করবে না কোন লয়ার কোন মামলা নেবে আর সে নিজে কোন মামলা নেবে। এটা সম্পূর্ণ তো চেয়ারম্যান এবং তাদের অফিসের একটা ব্যাপার, তারা যে মামলা দেবেন সেটা করবেন। আপনি যখন বিচারপতি ছিলেন তখন আপনাকে এই প্রশ্ন আমি করিনি, কিন্তু তখন একটা কথা শুনেছিলাম এখন করা যায়, আপনি রাজনীতিতে আছেন বলে। বলুন। আপনি যখন এসএসসির আইনজীবী ছিলেন তখন কি প্রাক্তন শিক্ষামন্ত্রী, তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছিলেন? কোনোদিন আমার সঙ্গে দেখাই হয়নি। সেটাই বলছি, দেখা করেননি। 7 ঘন্টা নাকি বাড়ির বাইরে বসিয়ে রেখেছিলেন। আমি হ্যাঁ না, এটা গুজব তাহলে, তাই তো? একদম একদম গুজব। না না না, অনেকে বলতেন, এই এগেন ধারণা যে আপনার ওর উপরে একটা ব্যক্তিগত ক্রোধ আছে। না 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 না, আমি বুঝতে পারছি স্যার, ওই জন্য আমি জিজ্ঞাসা করে নিলাম, কারণ এই আপনি আমি একটা সময়, আমি আপনাকে আজকে ঘটনাটা বলি, আর এর আগে কাউকে বলিনি। আপনি আমাকে যা যা বলবেন সব যেন আগে কাউকে না বলা, তাহলেই আনন্দ ভাই অনলাইনে ইন্টারভিউটা ভালো হবে। আপনি শুনুন, আমি আজ সেই ভদ্রলোকের নাম বলছি না, তিনি একটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত কাজ করেছিলেন। আমি তখন মামলাটা আমার হাতে যখন এলো, আমি দেখলাম কি সাংঘাতিক ব্যাপার করেছেন, এই যদি হয়তো স্কুল সার্ভিস কমিশন চৌপাট হয়ে যাবে। আমি তখন কোর্টে গিয়ে পুরো ঘটনাটা বললাম, যে জজ শুনছিলেন তিনি বললেন যে ওনাকে নমিনি পার্টি করো, মানে ব্যক্তিগত নাম দিয়ে পার্টি করো, এবং ওনাকে এফিডেভিট দিতে হবে যে তিনি কি করেছেন না করেছেন। আমি স্কুল সার্ভিস কমিশনের তদানীন্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে বললাম
এবং এটাও বললাম যে এই এফিডেভিট কিন্তু ওনাকে লিখতে হবে, আপনি কিন্তু লিখবেন না, আপনারা লিখবেন না কাউকে দিয়ে। তো তিনি সেই এফিডেভিট যখন দেওয়ার প্রশ্ন এলো তখন তিনি গিয়ে পার্থ চ্যাটার্জিকে দেখিয়েছিলেন সেই এফিডেভিটটা। সেই ভদ্রলোক, তিনি একটা রিজিয়নের চেয়ারম্যান ছিলেন। আমি জানতাম পার্থ চ্যাটার্জি কিছুতেই এটা অ্যাপ্রুভ করবেন না। সেখানে এমন দুর্নীতির কথা লেখা আছে যে পার্থ চ্যাটার্জি করতে পারেন না। আচ্ছা, তাহলে তৃণমূল কংগ্রেস ফেসে যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে দেখেছিলাম পার্থ চ্যাটার্জি অ্যাপ্রুভ বলে লিখে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সেই এফিডেভিট ফাইল করেছিলাম, হাইকোর্ট, কোর্ট অফ রেকর্ডস, আজও সেই এফিডেভিট হাইকোর্টে আসে, আগামী 200 বছর থাকবে। সুতরাং পার্থ চ্যাটার্জি সম্বন্ধে আমার কোনো ভুল খারাপ ধারণা তো ছিলই না, ভালো ধারণা ছিল। তাই জন্য আপনি আরো বেশি স্তম্ভিত হয়েছিলেন। স্তম্ভিত মানে শকড হয়ে গিয়েছিলাম। রাজনীতি তো অনেক সময় কৌশলের আশ্রয় নিতে হয়, অনেক সময় অসত্য ভাষণ, অনৃত ভাষণ করতে হয়। হ্যাঁ, আপনি পারবেন এটা করতে? দেখুন, অশ্বত্থামা হত ইতি গজ তো বলতে পারবো, সে বলার অধিকারটা যুধিষ্ঠির আমায় দিয়ে গেছে। বাকি অসত্য ভাষণ করবো না, কিছু বলতে না পারলে চুপ করে বসে থাকবো। আমার একটা সময় মনে হয়, মানে মাঝে মাঝে মনে হয়, একটু আশঙ্কাই হয় যে আপনি কবির সুমনের গান শুনতে খুব ভালোবাসেন, ভীষণ ভালোবাসি। আপনি কোনো না কোনো একদিন যদি বিজেপির কবির সুমন হয়ে যান, যেটা কবির সুমন তৃণমূলের মধ্যে থেকে মানতে পারেননি, আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির কবির সুমন হয়ে গেলেন না, এরকম কোনো আশঙ্কা আছে না? একটা দারুণ মজার কথা বলেছে। আমার হঠাৎ মনে হলো কবির সুমন শুনলে আপনাকে আমাকে দুজনকে একসঙ্গে পেটাবে, জানেন। একবার শুনুন, একটা আড্ডা মারতে গেছি কবির সুমনের সঙ্গে, তখন আমি জজ, আমি কবির সুমনের সঙ্গে গেছি, আর তার দুজন ভদ্রলোক গেছেন, আপনি তাদেরকে চেনেন, আমি নাম বলছি না। আচ্ছা, তো হয়ে গেছে। তারপরে আমি বিজেপিতে জয়েন করেছি। তো তাদের মধ্যে একজনকে বললাম যে এখন যদি সুমনদার বাড়িতে যাই, সে তো ফেলে পেটাবে, ঠিক আছে, যাওয়া যাবে না। সে আবার সেই কথাটা সুমন বলে দিয়েছে, বলেছে না, আগে হলে আমি পেটাতাম, কিন্তু এখন বলো আসতে আড্ডা মারবো। এটা আমার মাঝে মাঝে মনে হয় স্যার, যে আপনি সত্যি যদি কোনোদিন এটার মানতে না পারেন কোথাও একটা, যদি আপনি সিস্টেমটার মধ্যে মানাতে না পারেন, যেহেতু আপনি খুব অন্য জগৎ থেকে এসেছেন, আপনি সত্যি কোনোদিন বিজেপির কবির সুমন হয়ে গেলে কি হবে? না, বিজেপির কবির সুমন হওয়ার কোনো প্রশ্ন নেই। আমি ওই কোনো কথা নাহি বলি, অনেক কথা যাও যে বলি, কোনো কথা না বলি, না সেটা নয়, ধীরে ধীরে ফিরে যাব চলে, কোনো কথা। রাজনীতি ছেড়ে দেবেন? রাজনীতি ছাড়বো না, রাজনীতির স্বাদ একবার পাওয়ার পরে আর ছাড়া যায় না। এটা কি নেশার মতো রাজনীতি? ইজ দিস কাইন্ড অফ পাওয়ার? একদম নেশার মতো। এখন আমি সেই নেশার অনেকটাই উপভোগ করতে পারছি না, কারণ এখানে সম্পূর্ণতভাবে আমাকে খুব সাহায্য করছেন একেবারে, মানে A to Z সব বিষয়ে শুভেন্দু অধিকারী, এবং দিল্লির কিছু মহল থেকে আমাকে প্রতিনিয়ত আমার কাছ থেকে জানতে চাওয়া হয় কি কেমন আছি না আছি, কি হচ্ছে না হচ্ছে। শুভেন্দু কি আপনার রাজনৈতিক পরামর্শদাতা? না না, পরামর্শদাতা না, সাহায্যকারী সহকর্মী। তারই ওপর দায়িত্ব ছিল যে আমাকে যাতে দাঁড় করিয়ে, এখান থেকে দাঁড় করিয়ে। উনি কি প্রস্তাব দিয়েছিলেন আপনাকে তমলুকে দাঁড়ানোর? না না না, উনি প্রস্তাব দেননি। আচ্ছা, উনি প্রস্তাব দেন, প্রস্তাবটা বিজেপির পক্ষ থেকে এসেছিল, কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। আপনি দ্বিতীয়বার ভাবেননি তমলুক নিয়ে? না না, আমি কোনো কিছু নিয়ে ভাবিনি, বরং অনেক ছিল, যদি আমাকে বলতেন যে ডায়মন্ড হারবারে দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, আপনি চেয়েছিলেন ডায়মন্ড হারবারে দাঁড়ানো? মনে মনে চেয়েছিলাম, কিন্তু আসলে বলিনি, মুখে বলিনি, মনে মনে চেয়েছি। 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখেন স্যার? কোথাও দেখি না। 5 বছর আমি একটা রিয়েল রিটায়ার্ড মানুষ হিসেবে দেখি, যে কিনা একটা স্বচ্ছ এবং সুন্দর, বেটার, স্বচ্ছ সুন্দর এত কথা বলবো না, বেটার একটা রাজনৈতিক, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে আছে, যেখানে ধ্বংস হয়ে যাওয়ার শিক্ষা আবার তার স্বমহিমায় ফিরে এসছে। আপনি ব্যক্তিগত স্তরে বা রাজনীতির স্তরে 5 বছর পরে আপনি জিতবেন তমলুকে? দাঁড়াবোই তো না, এইবার তো দাঁড়িয়েছেন। এবারে তো দাঁড়িয়েছি, সামনের বছর কি আমি দাঁড়াবো ভাবছেন নাকি? এইবার জিতবেন? আমার তখন তো 67 বছর বয়স হয়ে যাবে, তখন আমি ওয়ার এন্ড পিস পড়বো, এইসব পড়বো, যেগুলো পড়া। টলস্টয় পড়বেন? নিশ্চয়ই টলস্টয় পড়বো, রবীন্দ্রনাথকে ভালো করে পড়বো। ঠিক আছে? পারবেন না স্যার, রাজনীতি নেশার মতো। তা যদি হয় তাহলে একটা কেউ তো আমার সঙ্গে থাকবে বলে মনে হয় না। আমার বন্ধু একজন বিচারপতির নাম বলছি না, সে আমাকে প্রায় বলতো যে তুই যা করছিস তাতে দেখা যাবে তোর শেষ জীবনে তুই আর তোর একটা লাঠি, এছাড়া আর কেউ নেই তোর সঙ্গে, তুই আর তোর লাঠি। তো আমি আর আমার লাঠি নিয়ে একটা টুলে দাঁড়িয়ে চিৎকার করবো। স্যার, আপনি প্রথমেই মহাসমুদ্রে সাঁতার কাটতে নেমেছেন, পঞ্চায়েত নয়, কাউন্সিলর নয়, বিধায়ক নয়, একেবারে লোকসভার সাংসদ।
জিতবেন? দেখুন, মানুষজন তো বলছে, সবাই বলছে আপনি জিতবেন। কালকে তো একজন বললেন আপনি 6 লাখ ভোটে জিতবেন। শুনে আমার সঙ্গে যারা ছিল তারা হা হা করে হেসে ফেললো। ঠিক আছে, তো আমি এখনো জানি না জিতবো কিনা। প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না আমি। এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আপনার মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, না, তাহলে এখন দেখছি সিপিএম। ও সায়ন, সায়ন কি বড় আপনার বড়, পেশা, কি আপনার হ্যাঁ, পেশার লোক। কি বড়, সে আমাকে যথেষ্ট গালাগাল করেছে। আমি একটু তার জন্য ক্ষুব্ধ হয়েছি। যাকে সে কিছু বলছি না এখন। সিপিএম কি বড় বড় মিছিল করছে? তাই? হ্যাঁ, তৃণমূল বাজারে নেই নাকি তমলুকে? আমি তো ভাই দেখতে পাইনি। আচ্ছা সিপিএম এর মিছিল দেখতে পেয়েছি, বিরাট আচ্ছা মিছিল, লাল আচ্ছা পতাকা। আচ্ছা। ঠিক আছে, তো আমি তো কালকে একটা সভায় বলেছি যে আপনারা কোথায়, আমাকে ডেকে আনলেন হুম। রাজনীতিতে নামো বলে, আর আপনাদের দেখা যাচ্ছে সিপিএমকে দেখা যাচ্ছে। এই জন্যই আপনার মধ্যে কবির সুমন হওয়ার পোটেনশিয়াল আছে ভবিষ্যৎ। আপনি এই সমস্ত কথা ভোটের প্রচারে গিয়ে বলছেন, এ কি? ভোটের প্রচারে ভোটের প্রচারে আমি তো একদিন বলেছি যে মাও সেতুং তার এ থেকে, দল থেকে 3 বার বহিষ্কৃত হয়েছে। আমি যদি বহিষ্কৃত হই তাহলে কি আমি ছেড়ে দিয়ে চলে যাবো? মাও সেতুং ফিরে এসেছিলেন, আমি ফিরে আসবো, এসবও বলেছি। আবার অনেকে এও বলতে পারে পাগলা দাশুর মতো, আবার সে এসেছে আবার সে এসেছে ফিরিয়া। বাঙালি রঙ্গ ব্যঙ্গ হাসি ঠাট্টা তামাশা নিয়ে থাকবে, এটাই তো কাম্য, এটাই তো কাম্য। ভোটে জিতলে আপনার প্রথম কাজ কি হবে স্যার? যদি আমি ভোটে জিতি, আমার প্রথম কাজ হবে প্রচন্ড চেষ্টা করা হলদিয়াটাকে উপযুক্তভাবে কাজে লাগানো। হলদিয়াটা একেবারে কাজে লাগছে না। ইন্ডাস্ট্রিয়াল একটা, আমি বলেছি মাঝারি কিছু শিল্প স্থাপন করতেই হবে, মাঝারি শিল্পে এবং কর্মসংস্থান করতে হবে। কর্মসংস্থান প্রথম কথা। কত ইয়াং ছেলে আমার সঙ্গে আছে জানেন, আমার দেখে খারাপ লাগে, সত্যিকারের খারাপ লাগে যে এই ছেলেগুলোকে তো একটা হাতে একটা কাজ, সবার হাতে কাজ, এইটুকু তো অন্তত একটা ব্যবস্থা করতে হবে। আমার প্রথম চেষ্টা হবে হলদিয়াতে ওই নদীর নাব্যতাটা বাড়ানো, যাতে আরো বড় বড় জাহাজ ঢোকে। চেষ্টা করব। আপনারা ভীষণ কুচুটে হন, আপনারা জানেন, কতটা পারবো আমি জানি না, তবে চেষ্টা আমি শেষ পর্যন্ত করে যাব। কিন্তু এর আগে হলদিয়ার সাংসদ ছিলেন দিব্যেন্দু অধিকারী, তার আগে শুভেন্দু অধিকারী, তারা এই চেষ্টাটা করেননি যে আপনার জন্য কাজ বকেয়া পড়ে আছে? না, আমার জন্য বকেয়া পড়ে নেই, তারা অনেকটা করেছেন, শুনেছি অনেকটা করেছেন। এবং শুভেন্দু অধিকারী তো আপনার হলদিয়ার ওই শহরটাকে, হলদিয়াটাকে এত ভালোভাবে সাজিয়েছেন। কালকেই আমি গিয়েছিলাম একটা অন্য কাজে দুপুরবেলা, তো আমার বেশ দেখে ভালো লাগলো। বেশ বেশ উঁচু উঁচু সেই আপনার আমাদের কলকাতায় যেরকম উঁচু লাইট, সেরকম সব লাইট ফাইট দিয়ে, হ্যাঁ, দেখে মনে হচ্ছে কলকাতায় আছি। ঠিক আছে, এত সুন্দর বড় বড় দোকান, চমৎকার দোকান, মানুষজন সব দেখে। তো না, তারাও করেছেন, তারা করেননি তা নয়, তারা করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু সবকিছু তো সাফল্য পায় না। এই সাফল্য না পাওয়ার জায়গাটায় আটকে গেছেন হয়তো। আপনার মধ্যে সেই উদ্যোগ আছে, উদ্যোগ আছে, কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ করে দিতে একজন আমলার একটা পেনের খোঁজেই তো যথেষ্ট। সেক্ষেত্রে আমায় থামাতে পারবে না। সেক্ষেত্রে আমি মানুষজন নিয়ে হলদিয়াতে অনশন করে মরে যাব। বালাইশাট আপনি কেন মারা যেতে যাবেন অনশন? না, যদি প্রয়োজন হয় আমাকে দেহত্যাগ করতে হবে। কি কত, আরে কে দেহত্যাগ করেনি? আমাদের কত এখানে, কত বিপ্লবী দেশটাকে গড়ে তোলার জন্য করেছিলেন। তমলুকে তো সেই ইতিহাস আছে। আমি সেই তুলনায় তো নস্যি। স্বাধীন তাম্রলিপ্ত সরকার, শুধু না, পর 3 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খুন করা গুলি করে। কেউ পেরেছে? পেডি, ডগলাস, আরেকজনের নাম আমার কাল থেকে মনে পড়ছে না, পর 3 জনকে মেদিনীপুর কোর্টে। বাংলায় তো দেখিয়েছিল, মেদিনীপুরই তো দেখিয়েছিল। আপনাকে যদি কেন্দ্রীয় আইনমন্ত্রী করে দেওয়া হয় ভোটে জেতার পর, হতে পারে, কিন্তু এটা সুযোগ আছে, এটা সম্ভাবনা আছে। আমি জানি না, এই বিষয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। আমি হাইপোথেটিক্যালি বলছি। হ্যাঁ, হাইপোথেটিক্যালি কি করব, কি জানি কি করতে পারবো। এই যে মানুষ যাতে সুবিচার পায়, এই যে বছরের পর বছর মামলা, ঠিক এই কথাটাই আমি ভাবছিলাম যে আদালতকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। আদালতকে, আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, আপনিও প্রথমটা জিজ্ঞেস করেছিলেন, আমি আর সেভাবে উত্তরটা দিইনি, যে এর সঙ্গে এটা কেন রাজনীতি এবং ওটার সঙ্গে এটা তফাৎটা কি। সেটা হচ্ছে, ওখানে আমি বসে থাকবো, মানে কোর্টে আমি বসে থাকবো, মানুষ একটা পিটিশন নিয়ে, উকিল নিয়ে বা নিজে এসে একটা মামলা করবে না। এখানে রাজনীতির কাজটা হচ্ছে সরাসরি মানুষের দরজায় পৌঁছে যাওয়া। তো ভারতের বিচার ব্যবস্থা থেকে মানুষের দরজায় পৌঁছে যেতে হবে। কত মানুষ জানেন, শুধু উকিল জানা নেই বলে বা পয়সা নেই বলে ঘুরছে, মামলা করতে পারছে না, জানে না, ফ্যাল করে তাকিয়ে আছে।
এ কি আমাদের দেশ? হুম ৭৫ বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে। ভাবা যায় না। আপনি মেনে নিতে পারবেন না, আপনি মেনে নিতে পারবেন আমি না, সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা আপনি করছি। মেনে নিতে পারবেন না। আমি সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা আমি করছি। জানি না কি করতে পারবো, কিন্তু বৈপ্লবিক কিছু করার ইচ্ছেই আমার আছে। কোনোদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়ার সুযোগ হয়, সেই চ্যালেঞ্জ নেবেন? নিশ্চয়ই নেবো, নিশ্চয়ই নেবো। যদি আপনাকে কোনোদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরা হয়, আপনি অ্যাকসেপ্ট করবেন? না, সেই বিষয়ে আমি এখনো কিছু কোনো সিদ্ধান্ত নিইনি। অনেকে বলেন বটে এদিকে ওদিকে, আমি দেখতে চাই, আমার শুনে খুব বিরক্ত লাগে, বিরক্ত লাগে। আমি এই বিষয়ে ভাবতেই চাই না। কারণ এখানে যেখানে শুভেন্দু বাবু আছেন, সুকান্ত বাবু আছেন, দিলীপ বাবু আছেন, সেখানে আমি কে? তাই না? আমি তো কালকা যোগী, এখনো রাজনীতিটাই ভালো করে শিখিনি, তাই না? এইবার বিজেপির ওপর মানে আমি বললাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে, এবার বাইরে থেকে আরও কি উঠে আসতে পারেন যারা এখন এতে নেই। আর ব্যাপারটা ঠিক করেন তো বিজেপির একেবারে শীর্ষ স্তর থেকে। সুতরাং এখানে আমার কোনো মন্তব্য করাটা একদম ঠিক হবে না। এটা আকাঙ্ক্ষা তো থাকে ভেতরে। আমার কোনো, এই যে বললাম, আমার পলিটিক্যাল কোনো আকাঙ্ক্ষা নেই, এগুলো আকাঙ্ক্ষা নিয়ে আসিনি। এই প্রশ্নটার জবাব আমাকে নিতেই হবে। মহাত্মা গান্ধী না নাথুরাম গডসে, এই প্রশ্নের জবাব আপনি পেলেন? না, এখন সময় পাইনি তো। আমি মহাত্মা গান্ধী, নাথুরাম গডসে আমাকে ক্ল্যারিফাই করতে হয়েছে, এর আগেও করেছি। আপনি করুন আমাদের এখানে আনন্দবাজার অনলাইন। আমি বলছি আনন্দবাজার অনলাইনে বলেছি, কারণ এবিপি আনন্দে আমি এই কথাটা বলেছিলাম। একটা র্যাপিড ফায়ার ছিল, হঠাৎ করে সুমনবাবু আমার প্রশ্ন করলেন যে গান্ধী না গডসে, আমি বলে দিলাম গডসে, এরকম একটা কিছু। না, আপনি বললেন যে একটু ভেবে বলতে হবে, একটু ভেবে বলতে হবে। ভেবে বলতে হবে এই কারণে, দেখুন, গান্ধী হচ্ছেন একজন নিহত মানুষ, আর গডসে হচ্ছেন হত্যাকারী। এই দুজনের মধ্যে মানুষ কাকে বেছে নেবে? মানুষ তো যিনি নিহত হয়েছেন হঠাৎ করে প্রার্থনা করতে গিয়ে তাকেই বেছে নেবে, তাই না? তাই এটা আমার ভেবে বলার কারণ হচ্ছে দুজনের দুটো পলিটিক্যাল থট ডিফারেন্ট। গান্ধীর একটা পলিটিক্যাল থট, গডসের একটা পলিটিক্যাল থট। তো আমি গান্ধীর পলিটিক্যাল থট সম্বন্ধে কিছুটা জানা থাকলেও গডসের পলিটিক্যাল থট সম্বন্ধে আমি ভালো করে পড়াশোনা করিনি, আজও করিনি, সময় আর পাইনি। তারপর তো করে দেখবো যে গডসে কি বলেছিলেন। গডসে একটা বইও লিখেছিলেন যে শুনুন ধর্মাবতার বলে, বাংলা বইটা কলেজ স্ট্রিটে বিক্রি হতে দেখেছি। সেটা যদি জোগাড় করতে পারি, এখন আবার সেটা ব্যান হয়ে গেছে। এবং অন্যান্য লেখা টেখা থেকে জানতে চেষ্টা করবো যে গডসে কেন এই কাণ্ডটা করলেন এবং তার পক্ষে কি যুক্তি ছিল। কিন্তু আপনি গডসের সমর্থক নন। না না না, গডসের কাজের সমর্থক নই। গডসে যে হত্যাকাণ্ডটা করেছেন তার সমর্থক আমি নই। কিন্তু গডসে যদি লজিক্যালি কিছু বলে গিয়ে থাকেন এবং আমি যদি দেখি যে সেখানে সত্যি লজিক্যালি কিছু আছে, তাহলে আমার বিচার প্রতিসত্তাটা জেগে উঠবে। তখন আমি তার সমর্থক হয়ে যেতে পারি। কিন্তু আপনি গান্ধীবাদীও নন। আদৌ নই। তাহলে আপনার বাদটা কি? বাদ ইজমটা কি? শিবজ্ঞানে, এটা আমি আপনাকে বলতে যাচ্ছিলাম। শিবজ্ঞানে জীব সেবা, এছাড়া আর কোনো বাদ নেই। শিবজ্ঞানে জীব সেবা, এইটা কি আপনার প্রথম থেকেই, মানে মানে আপনার যখন বুদ্ধির উন্মেষ হচ্ছে তখন থেকেই আপনি এটা আমার ভাবেন? ঠাকুমাকে দেখে, আমার ঠাকুমাকে দেখে। বাবা পাক্কা সিপিএম ছিলেন, মা গৃহস্থ বধূ। ঠাকুমার মধ্যে কিন্তু এটা আমি সবসময় দেখেছি যে মানুষকে পারলে মানুষের পাশে দাঁড়াও। আপনার তো কোনো পিছুটান নেই? কোনো পিছুটান নেই, কোনো প্রেম ভালোবাসা কিচ্ছু নেই না? এই প্রশ্নটা থাক না। না, আমি ভাবি যে আপনার তো অনেক রকম, আপনি একটা মানে আপনার মধ্যে একটা কিছু স্ফুরণ হলো, একটা শেয়ার করার মানুষ বা একটা মনের মানুষ। বন্ধুদের সঙ্গে তো সব শেয়ার করা যায় না। না, স্ত্রীর সঙ্গেও কি সব শেয়ার করা যায়? প্রেমিকার সঙ্গেও কি সব শেয়ার করা যায়? না, কিন্তু কোথাও আপনার কোনো রকম এরকম কোনো আশ্রয় কেউ নেই? না, এই ব্যক্তিগত প্রশ্নটা থাক, ঠিক আছে? আপনি না হ্যাঁ বলছেন না নাও বলছেন না, ঠিক আছে? বলছি না, কারণ বলছি ভালোবাসার মতো মানুষ, কিন্তু বলছি কারণটা শুনুন। আপনি এটা পুলিশকে খুঁজে বার করতে দিন। আচ্ছা, so you are throwing a challenge to Mamata Banerjee's police? Yes, of course. যে find it out. Here I am, find it out. এতদিন ধরে তো চেষ্টা করেছেন, এখন এইটাও দেখুন, এটাও চেষ্টা করুন। তবে একটা জিনিস আমি এখনো বলবো, আমি মমতা ব্যানার্জি সম্বন্ধে যতই যা বলি মঞ্চে, বিরোধী নেত্রী হিসেবে 1 নম্বর দেবো। বিরোধী নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি মাথায় করে রাখবো। কিন্তু she has been a street fighter, মানে স্ট্রিট ফাইটার, এটা তো সেই শ্রদ্ধা আপনার ওর সম্পর্কে আছে। সেটা আছেই, সেটা থাকবেই। আমি চোখের সামনে দেখেছি তো। আর আমি তো সিপিএম এর মিছিল, তৃণমূল মিছিল, কোনো মিছিলেই যাইনি, দূর থেকে দেখেছি।
কি লড়াইটাই উনি লড়েছেন, এবং সেই লড়াইতে অবশ্যই শিশির অধিকারী তার সঙ্গে ছিলেন। শিশির অধিকারীর মতো একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো সেটার আগে কিন্তু মমতা প্রশাসক হিসেবে একদম ফেল করে গেলেন। কেন যে আজে বাজে লোককে ওনার পাশে রাখলেন কি। এবার আমরা একটু র্যাপিড ফায়ারে যাই স্যার। হ্যাঁ, সেই র্যাপিড ফায়ার কিন্তু, হ্যাঁ, জান। ব্রেস ইয়োরসেলফ। আইনজীবী না বিচারপতি? আইনজীবী। কেন? আইনজীবী বিষয়টাকে অনেক ভালোভাবে ডিফেন্সিভ বলুন আর অফেন্সিভ বলুন, আমরা করতে গিয়ে বলুন, আমরা ডিফেন্ড করতে গিয়ে বলুন, অনেক ভালোভাবে বিষয়টাকে জেনে বুঝে তবে কথাটা ওখানে বলে, ঠিক আছে? আর যেটা বলে সেটা কতটা গ্রহণযোগ্য হলো সেটা বিচার করেন বিচারপতি। তো এই জেনে বুঝে খেটে পড়াশোনা করে বলা, এটার একটা আলাদা আনন্দ আছে। নরেন্দ্র মোদী না অটল বিহারী বাজপেয়ী? দুজনেই। আমি কালকে একটা মিটিং করতে গিয়ে বলেছিলাম যে বাজপেয়ী সরকার বিষয়টা দেখবে, ঠিক আছে? পরে সংশোধন একজন পাশ থেকে বাজপেয়ী সরকার নয় স্যার, এটা মোদী সরকার। ব্যাপারটা এটা ফ্রয়েডিয়ান স্লিপ। ব্যাপারটা একই। বাজপেয়ীকে কি অশ্রদ্ধা করা যায় না মোদীকে অশ্রদ্ধা করা যায়? পুরোই বাবা, দুজনেই সাংঘাতিক ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? তো দিতেই হবে স্যার, আপহি কা শো হ্যায়। মালা রায়। দিলীপ ঘোষ না সুকান্ত মজুমদার? এখনো পর্যন্ত যা দেখেছি তার ভিত্তিতে দিলীপ ঘোষ। জগদীপ ধনকর না সিভি আনন্দ বোস? জগদীপ ধনকর। আইনজ্ঞ হিসেবে বলছেন আপনি? উনি আমি ওনার সঙ্গে জুনিয়র হিসেবে কাজ করেছি অনেকগুলো মামলায় কলকাতা হাইকোর্টে। এই তথ্যটা কিন্তু জানা ছিল না, এই তথ্যটা অনেকেই জানেন না, কিন্তু আমি ওনার সঙ্গে কাজ করেছি যখন রাজ্যপাল ছিলেন, দু একবার দেখা হয়েছিল, কিন্তু তখন উনি আমাকে স্পষ্ট রিকগনাইজই করেছিলেন, আরো 5 জনের সঙ্গে বলেছিলেন আচ্ছা যে আমার জুনিয়রকে কি আমি ভুলে যেতে পারি, এরকম সব। আচ্ছা, তো উনি আমাকে মনেই রেখেছেন, এখন আমি জানি, এবং আমি জগদীপ ধনকর কি করছি। পার্থ চট্টোপাধ্যায় না অর্পিতা মুখোপাধ্যায়? পার্থ চট্টোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্য না বিকাশ ভট্টাচার্য? দুজনেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় না অরুণাভ ঘোষ? এক্সিস্ট করে পৃথিবীতে দুজন? আমি তো জানি স্যার, করেন তো দেখি। আমার আপনি এক্সিস্ট করলে আরো বেশি করেন বলে মনে হয়। আমার মনে হয় না, আমার মনে হয় না। কার্ল মার্কস না গোলওয়ালকার? দেখুন, গোলওয়ালকার আমি পড়িনি, কার্ল মার্কস আমি বিশেষ যে পড়েছি তা নয়। শুধু এই প্রশ্নটা আমার পক্ষে কঠিন প্রশ্ন হয়ে গেল। শেষ র্যাপিড ফায়ার, জয় শ্রীরাম না বন্দে মাতরম? বন্দে মাতরম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার ধারণা আপনারও ভালো লেগেছে। খুব ভালো লেগেছে এই কথাটা বলে, খুব ভালো লেগেছে। আপনি আমাদের সময় দিয়েছেন। উই আর রিয়েলি রিয়েলি গ্রেটফুল এন্ড ফ্রম আনন্দবাজার অনলাইন। আশা করি যারা শুনবেন তারা আমাকে ভুল বুঝবেন না। না, কখনো বুঝবেন না, আশা করি। আপনাকে তো এখন জনতার সামনে যেতে হবে নিজের বক্তব্য নিয়ে। ভুল বুঝলে চলবে, আপনাকে ঠিক বোঝাতে হবে। আপনি খুব ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।